কেমন হবে আগামী নির্বাচন? বাংলাদেশের সবচাইতে বড় যে রাজনৈতিক দল আওয়ামী লীগ সেটি নিষিদ্ধ। আহ, আসলে আওয়ামী লীগের ভবিষ্যৎটা আমরা সাধারণ মানুষ কিভাবে দেখছি, আওয়ামী লীগ নিজে কিভাবে সেটাকে দেখছে। এবং এই হয়ে গেল আজকে 23শে জানুয়ারি দিল্লিতে একটা প্রেস কনফারেন্স হলো। সেই কনফারেন্সে আম, শেখ হাসিনার একটা অডিও রিপোর্ট আমরা শুনলাম। সেটা নিয়েও আমরা কথা বলবো। উনি 5টি দফা দিয়েছেন এবং আরও অনেক আলোচকরা ছিলেন, তারাও কথা বলেছেন। এই আলোচনা থেকে বাংলাদেশের মানুষ এবং তার নেতাকর্মীরা কি নতুন কিছু পেল, নাকি কি হলো, বা শেখ হাসিনা এবং তার সাথে যারা বক্তব্য দিয়েছেন ওই সকল নেতারা কি নতুন কিছু দিতে পারলেন? এটা নিয়ে নানা বিস্তর আলোচনা হচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করব এবং এটাও জানার চেষ্টা করব সজীব ওয়াজেদ জয় তার দুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছেন আল জাজিরার সাথে, সেটাই বা কেমন হলো। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন অ্যাডভোকেট A K M ইসলাম, ওয়ার ক্রাইম লয়ার অ্যান্ড এ পোল অ্যানালিস্ট, অ্যান্ড অ্যান্ড আমাদের সাথে উনি অনেক দিন যাবতই প্রায়ই আসেন। উনি পলিটিক্যাল অ্যানালাইসিস করেন এবং আমাদের নিয়মিত অতিথি এবং আমাদের খুব সজ্জন মানুষ, দৃষ্টিকোণ একাত্তরের কাছের মানুষ, পরিবারের মানুষ। আমার ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরে স্বাগত জানাই। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাকে সংযুক্ত করার জন্য একটা এমন একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে। প্রথমে বাংলাদেশের বিষয়ে যখন আমরা কথা বলি তখন আমাদের মনে পড়ে 71-এর মুক্তিযোদ্ধা, ভাষা শহীদদের প্রতি ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধা, এবং মনে পড়ে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের সময়, চড়াই উতরার সময় বাংলাদেশের যারা প্রণেতা, বাংলাদেশের যারা ফাউন্ডিং লিডার্স, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, চার নেতা এবং অন্যান্য সকল নেতাদের প্রতি আমার শ্রদ্ধা, এবং যারা গ্রাসরুটে ওনাদের জীবন বাজি দিয়ে আজকেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তির জন্য কাজ করছেন, সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনি জি আপনি অবশ্য দুটো বক্তব্যের কথা বলেছেন। এখন আমরা কোনটা প্রায়োরিটাইজ করব সেটাই হচ্ছে ব্যাপার। আজকে যে কিন্তু আলোচনাটা হলো কনফারেন্স, দুটোই কিন্তু প্রায়োরিটি অনেক একই পরিবার থেকে সমান প্রায়োরিটি, কিন্তু যেহেতু আজকের দিনে শুরু হ্যাঁ, করেছি, আজকেই হয়েছে এই প্রেস কনফারেন্সটা দিল্লিতে, সেই জন্য আমার কাছে মনে হলো আজকের আলোচনাটা আমরা করি, আগের থেকে করি। হ্যাঁ। প্রথম কথা হচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের জনসাধারণ, যে একবারে আপামর জনসাধারণ, যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের স্বাধীনতাকে ভালোবাসে, যে পরিবারগুলো, যে জনগণ, জনগোষ্ঠী, যেটি হচ্ছে যে আমরা গ্রাসরুট বলি, তৃণমূল। হ্যাঁ, তো এই সাধারণ মানুষ, একেবারে খেটে খাওয়া সাধারণ মানুষ আজকে, আমি যখন থেকে শুনেছি যে 23 তারিখে ভারতের সময় বিকেল 4টা, তো সেটা আমরা ঠিকঠাক করলাম যে এটা বাংলাদেশের একটা সময় হবে ঘনাঘন 5টা বিকেল, এবং আমরা যেহেতু পাশ্চাত্যে রয়েছি, সেটি আমাদের জন্য খুব মানে মধ্যরাত মিনস একবারে ফজরের নামাজের একটু আগে। আমি সাধারণত 4টার সময় আমি উঠি। তা আমি উঠে কিন্তু দেখলাম যে কিভাবে মানে এটার প্রস্তুতি কেমন চলছে। তারপরে যখন রিলে হলো, তারপরে প্রায় এটা আমি মাঝখান দিয়ে কিন্তু আমি আবার দেখলাম যে একটু দেরি হচ্ছে। তো পরে মানে এটার সংযুক্ত হয়েছে, পুরোটাই দেখেছি। এই যে হবে, এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বক্তব্য দেবেন, এই যে বেশ কিছুদিন ধরে মানুষের ভেতরে যে একটা জল্পনা কল্পনা, আশার সঞ্চার, এগুলো কিন্তু আমরা দেখেছি। হ্যাঁ, এবং আমাদের আলাপ আলোচনা হয়েছে, বিভিন্নভাবে মানুষ বিভিন্ন জায়গা থেকে কল করেছে, জানার চেষ্টা করেছে আসলে কি উনি লাইভে আসবেন কিনা। এবং উনি যেহেতু আমাদের অনেকগুলো
আহ, আহ, মানে আওয়ামী লীগের দলীয় মিটিং গুলোতে উনি কিন্তু কথা বলেন, এবং সরাসরি কথা বলেন ফোনে। কিন্তু আহ, এইভাবে আনুষ্ঠানিকভাবে উনি যে দেশে রয়েছেন সেই দেশ থেকে একটি আনুষ্ঠানিকভাবে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে, যে প্রেস কনফারেন্স যে রুমটা কানায় কানায় ভরা ছিল, সেটা ফরেন জার্নালিস্টদের একটা ক্লাবের হল, সেটি কানায় কানায় ভরা ছিল। এবং এক পর্যায়ে শুনেছি প্রায় তখনও শুরু হয় নাই, আম, অনেক মানুষ লাইনে ছিল, মানে অনলাইনে ছিল। তা এটাতে যেটা বোঝা যায় সেটি হচ্ছে যে আম, আমরা জননেত্রী বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আহ, উনি কিন্তু বাংলার সাধারণ মানুষের মায়ের পর্যায়ে চলে গেছেন। এবং ওনাকে দেখার জন্য মানুষের একটা আশার সঞ্চার হয়েছিল, এবং আশার সঞ্চার আছে। আহ, এখানে বলে রাখতে হবে, যে দেশে রয়েছে উনি সেখানে একজন মেহমান বা অতিথির মতো করে রয়েছেন। যেহেতু উনি রাজনৈতিক বক্তব্য দেবেন, সেহেতু সেখানকার অনেকগুলো সিকিউরিটি মেজার ওনাকে পালন করতে হয়। এবং এই সিকিউরিটি মেজারগুলো পালন করতে হলে ঠিক সেই অবস্থাতে যখন নাকি এটা হচ্ছে, তখন উনি কিন্তু অনলাইনে পুরোপুরিভাবে ভার্চুয়ালি অ্যাটেন্ড ছিল এবং পার্টিসিপেশনে ছিল। উনি সবার কথা শুনছিলেন এবং আহ, সেইভাবে ছিলেন, কিন্তু ওনার ভিজুয়ালাইজেশনটা আমরা পাইনি। সেটা নিরাপত্তার কারণে দেওয়া হয়নি ভিজুয়ালাইজেশনটা, সেই জন্য সেখানে অডিওর বার্তার মধ্যে ওনাকে রাখা হয়েছে, এবং উনিও ছিলেন সেইভাবে, যাতে নাকি ওনার লোকেশনটা সবাই জানে দিল্লিতে, আসলে কি দিল্লিতে, তারপরে সবাই জানে জায়গার নাম বা কোথায় আছে, কিন্তু তারপরেও সেই লোকেশনটা না, উনি যদি থাকেন তাহলেও তো উনি তো পিছনে আছেন, হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু উনি যদি উনি পেছনে থাকেন, ছিলেন। উনি উনি পেছনে পেছনে ছিলেন। ছিলেন, তো পেছনেও তো ট্রেস করা সম্ভব না? ওয়েল, একটা ভিডিওর জিনিসটা আলাদা, আর হচ্ছে আপনার অডিওর জিনিসটা একটু আলাদা। দুটো জিনিসের একটু সামান্য আমার মনে হয় তফাৎ রয়েছে। যাই হোক, আমার ভাই, একটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে যে কখনো না কখনো তো উনাকে প্রকাশ্যে চেহারা আসতে হবে। দেখাতেই হবে। জি জি সো জি জি, আসতে না, হবে, আমি আসতে বলতে হবে। চাচ্ছি যেটা, যে মানুষের যে একটু একটা আম, বিপুল আগ্রহ, অনেক 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 আগ্রহ। এবং আমি এই যে বলছেন যে ফুল হাউস ছিল, বাইরে লম্বা লাইন, বিকজ অফ হার, রাইট? Right, right, এখানে কি একটা 100%। ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করে নাই? আম, আমি তাহলে একটু এইভাবে কেন প্রচার করা হলো যে আহ, উনি অ্যাপিয়ার হবেন ভার্চুয়ালি? এভাবে তো প্রচার করার প্রয়োজন ছিল আম, না। এটা 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 ঠিকই, আপনার মনের কথা আমার মনের কথার সাথে মিলে গেছে। সেটা আমি একটু আশা করছিলাম যে ওনাকে অনেকদিন পরে দেখবো। আম, আহ, তো সেটা দেখা হলো না আর কি। আহ, যাই হোক, এখন কথা হচ্ছে যে আমি মনে হয় আমরা আম, আমার বিষয়টা হচ্ছে যে আমি যখন দেখি একটা গ্লাসের মধ্যে যদি পানি থাকে, তাহলে কতটুকু পানি আছে আমি সেটার মূল্যায়ন করি বেশি। আর যদি যতটুকু নেই, সেটা নিয়ে আমি খুব একটা মানে, যদিও ভেতরে ভেতরে সেটাকে কাভার আপ করার জন্য চিন্তা ভাবনা করি কিভাবে ভবিষ্যতে বিষয়গুলো দেখা যায়, উন্নতি করা যায়, বা সেই প্রেক্ষাপটটা নিজেদের ভেতরে থাকাটা ভালো। কিন্তু যে এতটুকু প্রসিড করেছে, এবং যেহেতু এটাতে যে জিনিসটা আসে সেটি হচ্ছে, যদি বাংলাদেশের ওনার প্রস্থানটা, ওনার ক্ষমতা থেকে প্রস্থানটা, মানে স্থানান্তর, আমি এখনো প্রস্থান বলি না, ওনার স্থানান্তরটা অফিসিয়ালি হয়েছে। দেখেন, বাংলাদেশের সামরিক বাহিনী এবং অন্যান্য যে উচ্চ পর্যায়ের যারা ছিলেন সবাই নিয়ে ওনাকে এক ধরনের গার্ড করে নিয়ে কিন্তু ওনার প্রস্থান স্থানান্তরটা করেছেন। এবং তার পেছনে যে এই 14 মাসে যে বিষয়টা আমরা দেখেছি সেটি হচ্ছে যে একটা ষড়যন্ত্রমূলক এবং অমূলক একটি সন্ত্রাস মূলক জিনিস দিয়ে ওনার জীবনের হুমকির মুখে রেখেছেন। এবং আহ, এক দলে একটি গোষ্ঠীর একটা ক্ষমতাসীন একটা দলের নেতা কর্মীদেরকে এই পর্যন্ত যেভাবে মবের মাধ্যমে উম, আহ,
হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এটা কোনো পলিটিক্যাল কোনো ভাষা না। তাহলে এইটা পর্যায়ে আসার পরেই তো বোঝা যাচ্ছে যে ওটা একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ছিল না। যেহেতু পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ছিল না, সেহেতু ওনার আজকে 14 মাসের সময় উনি ভার্চুয়ালি একটা আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করেছেন। আহ, সেই জন্য এটা উনি দাবি রাখেন, এবং সেই জন্য বাংলাদেশের মানুষ আপামর সাধারণ ওনার ভাষ্য শুনেছে। এবং নির্বাচনের প্রাক্কালে যে একটি জনগোষ্ঠী বাংলাদেশের যাদেরকে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারার জন্য একটা ব্যান করে জোরপূর্বক তাদেরকে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে, সেই সময় কিন্তু সেই দলের বা সেই দলের কর্ণধার আনুষ্ঠানিকভাবে একটা প্রেস কনফারেন্স করতে পারাটা এটা অনেক কিছুর বৈধতা দেয়। এটি একটি বোঝা যায় যে মানে ওনার প্রস্থানটা অবৈধ ছিল। এবং এখনো আপনার মনে করেন উনি ওনার প্রস্থানের পরপরই যে সরকারটা মানে কোয়াসি সরকার, অবৈধ সরকার, যেটা কনস্টিটিউশনেও কিন্তু 106-এর যে একটা অপিনিয়ন নিয়ে সুপ্রিম কোর্ট থেকে নেওয়া হয়েছে, সেই সময় কিন্তু চিফ জাস্টিস কিন্তু ইয়েতে ছিল না, মানে বসা ছিল না, সিটিং অবস্থায় ছিল না। উনি পরবর্তীতে জানা গেছে উনি ক্যান্টনমেন্টে ছিলেন। তাহলে সেই ক্যান্টনমেন্ট থেকে উনি একটা জিনিস বলা হয়, মানে জাজ যখন ট্রাভেল করে নোয়িংলি, সে যেখানেই থাকে সেখানেই কিন্তু তার কোর্টের কাজ চালু থাকে। হ্যাঁ, তো কিন্তু এখানে উনি অজানা, উনি কোথায় ছিল, ওনাকে অপসারণ করা হয়েছে। উনি কিন্তু ফোর্সফুলি উনি মনে করেন রেজিগনেশন লেটার দিয়েছে। দেওয়ার পরে উনি একটি গুপ্ত জায়গায় চলে গেলেন, যেটা মানুষ জানে না। তাহলে ওনার কাছ থেকে সেই সময়ে কিভাবে আপনি 106-এর যে রেফারেন্সটা আপনি নিয়ে আসবেন ইয়ে থেকে, সুপ্রিম কোর্ট থেকে, সেটা তো হলো না। তাহলে এইখানে আমরা এটাও শুনেছি যে রেফারেন্সের মধ্যে যে সইগুলো ছিল সেগুলো এক ধরনের জালিয়াতি। এবং আপনি জানেন যে অ্যাডভোকেট মহসিন সাহেব উনি মামলা করেছে যে উনি দেখতে চান এই জিনিসটা ওনাদেরকে দেখাতে পারেননি। তাহলে সে জায়গায় একটা দুম্রজাল সৃষ্টি হয়েছে। যদি সেটা হয়ে থাকে, আর যদি পার্লামেন্ট যদি বন্ধ মানে স্থগিত থাকে, তাহলে এই সব জায়গাতেই কিন্তু এই উপদেষ্টাদের যে বসাটা, মানে আসন গ্রহণ করাটা, এটা অবৈধ। কারণ হচ্ছে যে ওনাদের কনস্টিটিউশনে কি বাংলাদেশের কনস্টিটিউশনে কিন্তু তাদের অবস্থান নেই। হ্যাঁ, আমার ভাই, জি। আমরা এখন কথা হচ্ছে যে 18 মাসে ডাউন দ্য লাইন জেনে গেছি যে ওনারা হ্যাঁ, অবৈধ জোর করে এসে বসেছে। রাইট। এখন ব্যাস, কথা হচ্ছে এই মুভ যে ফরওয়ার্ড। উনি যে আজকে যে উনি সাংবাদিক সম্মেলন করলেন, এটি একটি পলিটিক্যাল লিগ্যাল স্ট্র্যাটেজি। হ্যাঁ, পলিটিক্যাল স্ট্র্যাটেজি এবং লিগ্যাল স্ট্র্যাটেজি। লিগ্যাল স্ট্র্যাটেজি কেন, এখানে উনি কিন্তু অনেক কিছু বলেছেন। বলার পরে সার অংশে কিন্তু ওনার বক্তব্যের মধ্যে খুব মূল্যবান একটা জিনিস এসেছে। অনেকগুলো জিনিসের মধ্যে কিন্তু উনি, আপনারা শুনেছেন উনি কিভাবে বলেছেন। আমি একটু বলি। তিনি বাংলাদেশকে এক গভীর খাদের কিনারে পতিত হয়েছে বলে আখ্যায়িত করেছেন বর্তমান সরকারের মাধ্যমে। বিধ্বস্ত, রক্তাক্ত এবং কার্যত একটি বিশাল কারাগার। হ্যাঁ, এবং হত্যার ক্ষেত্র পরিণত হয়েছে বলে বর্ণনা করেন, এবং দাবি করেন যে গণতন্ত্র এখন নির্বাসনে রয়েছেন। এই একটা লাইনে উনি এত মানে কনসাইজ করে, জাস্ট বুলেট পয়েন্টে বাংলাদেশ এই একটা লাইন যদি 5টা বলবো যে বুলেট ওয়ার্ড, হ্যাঁ, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে একেবারে যে কেউ নভিস পার্সন যদি এই শব্দগুলো আবারও পড়ে, তাহলে ওনারা বুঝতে পারবে যে বাংলাদেশের কি অবস্থা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে খুব মূল্যবান জিনিস, সেটা হচ্ছে যে এই বিষয়গুলো কিন্তু আমরা বাঙালিরা, বাংলাদেশের যারা সবাই কিন্তু কম বেশি সব জানে, তাই না? তাইলে এই প্রেস কনফারেন্সের যে
ভূমিকাটা, এটার যে প্রভাবটা, সেটি হচ্ছে যে 100-রও বেশি দেশের সেখানে সাংবাদিকরা ছিলেন। এটার মূল্য হচ্ছে সেইটা যে 100-রও বেশি সাংবাদিকরা যে ছিলেন, 100টা দেশের এখন গণমাধ্যমে এটা সম্প্রচারিত হবে বিভিন্নভাবে, বিভিন্ন কথাবার্তা হবে, ইউটিউব হবে, মানুষ কিন্তু বিদেশের ভাষায় মানুষ জানবে, চিনবে বাংলাদেশের বর্তমান অবস্থানটা। তার পরবর্তীতে তিনি অভিযোগ করেন যে আইন শৃঙ্খলায় চরম অবনতি ঘটেছে, যা হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, চাঁদাবাজি ও ভয়ের পরিবেশ দ্বারা চিহ্নিত। ঠিক আছে, এখন দেখেন, এবং পরবর্তীতে তারপরে উনি বলেছেন ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর আক্রমণ উনি সেভাবে করেছেন, উনি ওনাদেরকে অ্যালিগেশন করে কথা বলেছেন। হ্যাঁ, এবং এটাই স্বাভাবিক। কিভাবে কি বলেছেন দেখেন, তিনি মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী প্রশাসনকে অবৈধ, ফেসিবাদী, দুর্নীতিগ্রস্ত এবং একটি বিদেশি সেবক পুতুল সরকার, রাইটলি সেড। মানে আমি বলবো যে ওনার ওনার উনি যে সেখানে বসে নেই, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, বাংলাদেশের সাধারণ গ্রাসরুটের মানুষের জন্য, ওনার দলের মানুষের জন্য যে উনি আসলে চিন্তা করেন এবং দেশের জন্য যে চিন্তা করেন, দেশের যে কি অবস্থা সেটা চিন্তা করেন, তাহলে আপনি চিন্তা করবেন যে এই ওয়ার্ডগুলো যখন কেউ পড়বে তখন কিন্তু বাংলাদেশের সচিত্রটা উঠে আসবে এবং ইউনূস সরকারের যে অবস্থানটা, তারা কিভাবে দেশকে পরিচালনা করছে সেটার জিনিসটা চলে আসে। আরেকটি জিনিস হচ্ছে যে উনি কিন্তু আমাদের যেহেতু সময় সংকুলন, আমি একটু পয়েন্ট, হ্যাঁ, আমার আরো কয়েকটা বিষয় যেতে হবে, তো আপনি যদি এই জায়গাটা সাম আপ করে ফেলেন। রাইট, সামারি। তো এখানে কিন্তু উনি তিনটা, এখন এখান থেকে বাংলাদেশকে রিকভারি করতে হলে পলিটিক্যালি, ইকোনমিক্যালি, প্রথম হচ্ছে পলিটিক্যালি এবং সোশ্যালি বাংলাদেশকে কিভাবে আপনার আবারও ট্র্যাকে আনা যায় এবং সুস্থ একটা বাংলাদেশ হিসেবে নিয়ে আসা যায়, সেই জন্য উনি 5টি মূল পদক্ষেপ নেওয়ার দাবি রেখেছেন। সেটা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অবৈধ ইউনূস প্রশাসনকে অপসারণ করতে হবে, গণতান্ত্রিক শাসন উনি কিন্তু নিরপেক্ষ একটা ইন্টারিম গভর্নমেন্ট করার জন্য আহ্বান জানিয়েছেন। তারপরে সেখানে সহিংসতা এবং অরাজকতা বন্ধ করতে হবে, সংখ্যালঘু, নারী, তারপরে মেয়ে এবং ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং সাংবাদিক, আওয়ামী লীগের সদস্য এবং বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আইনি যুদ্ধ বন্ধ করতে হবে। হ্যাঁ, তারপরে গত বছরের ঘটনাগুলোর বিষয়ে একটি নতুন সত্যিকারের নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য জাতিসংঘকে আমন্ত্রণ জানিয়েছেন। তাহলে এই জিনিসগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং শুধু গুরুত্বপূর্ণ নয়, উনি 5ই আগস্ট 24-এর পূর্বে কিন্তু যখনই নাকি এরকম আপরাইজিং হচ্ছিল, জ্বালাও পোড়াও হচ্ছিল এবং দেশের মনে করেন জানমালের প্রতি যে হুমকি ছিল, সেই হুমকি সংগঠিত হচ্ছিল, নাশকতা, ঠিক সেই সময় কিন্তু জাতিসংঘকে উনি আহ্বান জানিয়েছেন যে আপনারা আসেন, আপনারা ইনভেস্টিগেশন করেন। উনি কিন্তু উদাত্ত আহ্বান জানিয়েছেন, আমরা সেটা ভুলে গেলে চলবে না। কিন্তু জাতিসংঘ কোনো কারণে সেটাতে রেসপন্ড করেননি। সেই সময়কার অবস্থান ছিল, আমরা এর আগেও জানি, এখনো বলছি, সেটা হচ্ছে জাতিসংঘ কিন্তু একটি মোড়ল দেশের ইঙ্গিতে চলেন এবং সেই মোড়ল দেশের একটি ছায়া সরকার, যাকে আমরা ডিপ স্টেট বলি, এরা যদিও সরকার নয় কিন্তু তারা প্রভাব খাটায়। ক্লিন্টন ফাউন্ডেশনের মতো, তারপরে IRI এর মতো, এরা যারা রয়েছেন তারা সময় সময়তে কিছু কাজকর্ম করেন প্রক্সি হিসেবে। সেরকম কাজের যে মুহূর্তটা ছিল, সেই মুহূর্তে জাতিসংঘ রেসপন্ড করেন নাই। উপরন্তু যে কাজটা হয়েছে, সিকিউরিটি কাউন্সিলের ভলকার তুর্ক যেহেতু বন্ধুসুলভ ভাব ইউনূসের সাথে, সেইখানে প্রভাবান্বিত হয়ে সে একটি আমি আপনাকে একটা কথা বলতে পারি। আমার সাথে আমি একটা ইন্টারভিউ করেছিলাম ডক্টর আব্দুল মোমেনের।
হ্যাঁ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনি বলেছেন, উনি ইউএন এর সাথে যোগাযোগ করেছিলেন, উনি তো বাংলাদেশ প্রতিনিধি ছিলেন বোধহয় জি, জি, যাই হোক আমি সালটা বলতে চাই না, উনি অনেকটা সময় বাংলাদেশের ইউএন প্রতিনিধি ছিলেন, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। উনি আমাকে বলেছেন উনি ইউএন এর সাথে যোগাযোগ করেছিলেন, ইউএন বলেছে যে যেই ভলকা টুর্কের যেই রিপোর্টটা যেটা নিয়ে এখন ট্রাইব্যুনালও চলছে এভিডেন্স হিসেবে, সেই রিপোর্টটা আসলে ইউএন ওইটার সাথে ইনভলভ না, ইউএন কোনো না, ফান্ড দেয়নি, এটাই আমি সেটাই এবং বলছিলাম। ওরা বলেছে হিউম্যান রাইটস এর সাথে যোগাযোগ করতে। হ্যাঁ, তো এটা তো ভলকা এখন টুর্কের আরেকটা নিজস্ব উদ্যোগে আরেকটা হয়েছে। জিনিস হচ্ছে যে ইউএন এর যখন কোনো ডেলিগেশন পাঠায় বা কোনো রিপোর্ট করার জন্য যদি তারা অ্যাসাইনমেন্ট দেয়, সেটার পেছনে কিন্তু ইউএন এর আপনার ফান্ডিং ফান্ডিং থাকে। ফান্ডিং অ্যালোকেশন থাকে। সেই ফান্ডিং এ সেই ধরনের কোনো ফান্ডিং অ্যালোকেশন এই রিপোর্ট প্রদত্তের জন্য দেওয়া হয়নি, ছিল না। এবং সিকিউরিটি কাউন্সিল কিন্তু এই ধরনের কোনো রিপোর্ট স্বইচ্ছায় দিতেও পারে না। এটা নিতান্তই ব্যক্তিগত একটা উদ্যোগ। সেই কিন্তু উদ্যোগ ইন্টারেস্টিং বিষয় আমার কাছে লাগলো, ইউএন যেহেতু এটার সাথে ইনভলভ না, ইউএন তো নিজের থেকে বলে নাই যে বলা উচিত ছিল যে তোমরা যে রিপোর্টটা নিয়ে ইউএন বলছো সেটাতে আমাদের কোনো, ওভাবে তো কোনো ইয়া তো দেয় নেই, না, ওদের থেকেও তো কোনো বিষয়টা বিবৃতি বিষয়টা আসেনি। হলো সেটা যে এরা রসুনের আমরা সাদা বাংলায় যদি বলি রসুনের সব কোয়া সব রসুনের এক মাথা। এক এক জায়গায় আসে। সো এদের যেই এই ধরনের কারুকার্যটা কিছুটা উপরে কিছুটা নিচে কিছুটা সাদা কিছুটা কালো করে মিশ্রণ করে তাদের যে একটা উদ্দেশ্য সাধনের জন্য তারা যে চায়, তখন এই ইউএন এবং ইউএন এর বিভিন্ন অঙ্গ সংগঠনকে তারা কাজে লাগায়। হ্যাঁ, সো এটা পরবর্তীতে যখন যখন একটা আনব্লেমিশ অবস্থায় থাকে না, তখন করে কি এই ব্যক্তি বর্গকে ওই জায়গা থেকে সরিয়ে দেয়। এবং এখনো কিন্তু ভলকার টুর্ক বহাল তবিয়তে বসে আছেন, তার মানে বলতে হবে যে সবকিছু জানা সত্ত্বেও 14 মাসে এটা কারো সহযোগিতায় কমপ্লিসিটি এখানে মানে লাই। পরোক্ষ মতত্ব ছিল, এটা একটা ছিল। গ্রুপ অফ, মানে ইউএন এরও পরোক্ষ মদত Right. ছিল। আপনি যেমন কি ধরেন আপনি কিছুদিন আগে একটা নিউজে বের হয়েছে, সেটি হচ্ছে যে ওয়াশিংটনে আহ, ওয়াশিংটন মানে বাংলাদেশের জামাতকে সরকার অবস্থায় দেখতে চাচ্ছেন, এই ধরনের একটা নিউজ বের হয়েছে। আমি জাস্ট কানেক্ট করে যাচ্ছি বুলেট পয়েন্ট গুলো। সো এটা কিন্তু আমি কোনো এক সময় এখানে যখন বেশ 3 বছর আগে 4 বছর আগে আমি কারোর সাথে খুব গুরুত্বপূর্ণ কারোর সাথে কথা বলছিলাম। তো তারা বললো একটা জিনিস যে আমাদের লিস্টে এই সংগঠনগুলো যে বাংলাদেশের যে ইসলামিক জামাতে ইসলামের এবং সিস্টার কনসার্ন গুলো তারা এখানে ব্যান করে নাই। যেহেতু ব্যান করে নাই সেহেতু তাদের কার্যক্রম বোঝা যাচ্ছে যে বর্তমান মানে এই এই দেশের মোড়ল দেশের সরকার এটা অ্যাকসেপ্ট করে যাচ্ছে। তাহলে যদি আমি গুটিটা মিলাই, যদি স্টপ ওভারটা মিলাই, সেটি হচ্ছে যে 71-এ কারা কার পক্ষে ছিল। হ্যাঁ, 71-এ যারা পক্ষে ছিল বিপক্ষে ছিল তারা কিন্তু সেই পক্ষ এখনো একসাথে রয়েছে। সো এইটা তাদের একটা নীতিগত সিদ্ধান্ত যে মানে আমরা যে 16ই ডিসেম্বরে তাদেরকে হারালাম, এই হারটা তারা মানতে পারছে না, আজকে 54 বছর পরে হলেও সেটার প্রতিশোধ নিল। হ্যাঁ, বিষয়টা কিন্তু সেই রকম আর কি, অন্য কিছু না। এবং আপনারা জানেন বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর যখন 70-এ ল্যান্ডস্লাইড ভিক্টোরি হলো, আওয়ামী লীগের নেতৃত্বে কি জানি আপনার একটা মানে নির্বাচনে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ বিজিত হলো এবং ভুট্টোর দল পরাস্ত হলো। সেই সময়ও কিন্তু যে পাশ্চাত্য বিশ্ব বাংলাদেশের যে সেন্ট মার্টিন সেইখানকার যে অবস্থান, সেখানে ওনাদের একটা ফুটিং দেওয়ার জন্য ওনার সাথেও কথাবার্তা, এবং পর্যায়ক্রমে এই 54 বছরে কিন্তু অনেকবার বিভিন্ন সরকারের সময় কিন্তু এই কথাগুলো ওনারা চাইছিলেন, কিন্তু যেহেতু শেষ মুহূর্তে এমন একটা সন্ধিক্ষণে এসেছে যেই সময় নাকি ভারতের আন্তর্জাতিক যে প্রসার এবং ভারতের যে ইকোনমিক কন্ডিশন অথবা ভারতের যে উন্নতি হওয়ার যে একটা মানে একটা শক্তিশালী দেশ হিসেবে যখন সে উন্নীত হয়েছে, ঠিক সেই সময় কিন্তু ঠিক এই সময় যখন নাকি তারা ওটাকে ব্যালেন্স করার জন্য সাউথ এশিয়াতে ব্যালেন্স করার জন্য তারা পা রাখতে চাচ্ছে, তাদের ঘাঁটি চাচ্ছে, সেই সময় কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে লাস্ট টেনিউরটা ছিল, যেহেতু উনি রাজি হন নাই, ঠিক সেই সময় কিন্তু ওনাকে
পরাস্ত করা হলো এবং স্থানান্তর করতে বাধ্য করা হলো। তো এইগুলো কিন্তু শুধু একটা জিনিস, যেমন বক্তব্য অ্যানালিসিস করাটা, বক্তব্য আমি সাদা মাথায় একটু বলবো, আমরা যতটুকু পেয়েছি এটাতে অ্যাটলিস্ট এতটুকু যে দেশে থেকে উনি এই একটা আনুষ্ঠানিকভাবে 14 মাসের মাথায় একটি জনসমাগমে, যদিও ওনার ছবি সরাসরি দেখেন নাই কেউ, কিন্তু তারপরেও যে ওনার ভয়েসটা শুনেছেন, আমি বলবো দিস ইজ অ্যান অ্যাচিভমেন্ট। এবং এটার সাথে সাথে যে ওনার উপরে যে ধরনের অ্যালিগেশন দিয়ে ওনাকে স্থানান্তর করা হয়েছে এবং সমূলে ভিতরে যে সমস্ত জিনিস নিয়ে এখনো বর্তমান অবৈধ সরকার যেভাবে বসে রয়েছে তার অবৈধ, তাহলে ওনার এটা এটা দাবি রাখে, এটা আবার প্রমাণিত হয় যে ওনার অবস্থানটা আইনগতভাবে অ্যাকসেপ্টেবল এবং এটা আন্তর্জাতিকভাবেও একটা অ্যাকসেপ্টেবল পজিশনে এসেছে বলেই কিন্তু উনি আনুষ্ঠানিকভাবে এই ধরনের একটি সংবাদ সম্মেলনে অ্যাটেন্ড করতে পেরেছেন এবং যে দেশে রয়েছেন তাদের সিকিউরিটি এবং তাদের সরকার এটাকে অ্যালাউ করেছে। হ্যাঁ, এমনিতে আপনি ফোনে কথাবার্তা বলা বা ওইভাবে কার সাথে কি বলা সেটা হচ্ছে অন্য জিনিস, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমি এখন যদি আমরা যদি কনক্লুশনে আসি, আমার কাছে যেটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে লোপা তোমার কেমন লেগেছে, তাহলে আমি বলবো একটা ধারণা ছিল যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওনাকে এরকম কোনো কথা বলা বা এরকম কোনো সাংবাদিক সম্মেলন করা বা কোনো সেমিনার অ্যাটেন্ড করা, এটার বোধহয় পারমিশন ছিল কি ছিল না, আদৌ পাবেন কি পাবেন না। সো ওইটা আমরা আজকে বুঝতে পারলাম যে না, ওনার ইন্ডিয়ান গভর্নমেন্টের থেকে এটা ওনার হিউম্যান রাইটস, এটা ওনার মানবাধিকার, এবং এই জায়গাটা আমরা বুঝতে পারলাম। ইট ইজ ওয়ান ইন্ডিকেশন হুইচ ইজ গুড। আন্তর্জাতিক আইন যদি আমি ইনভোক করি, এখানে আইসিসিপিআর এর যে মধ্যে যে এনুমারেশনটা আমি হ্যাঁ ওইটাই চাচ্ছিলাম যে আপনি বলেন আসলে অধিকারগুলো থাকে, সেই অধিকারের অংশ বিশেষ হিসাবে হলেও উনি সেটাকে কার্যকরী করতে পেরেছেন এবং ওনার যে একটা রাইট রয়েছে, উনি একজন সিভিল পলিটিক্যাল লিডার হিসাবে, হ্যাঁ সিভিল পলিটিক্যাল লিডার হিসাবে সিভিল পলিটিক্যাল রাইটস উনি অ্যাসার্ট করতে পেরেছেন। দ্যাটস দ্য মেইন পয়েন্ট। এবং এখানেই রাজনীতি, এখানেই পলিটিক্স আছে, এখানে রাজনীতি এবং এখন এটা একটা পজিটিভ দিক। আর একটা পজিটিভ দিক আমি বলবো যে একটা দিক নির্দেশনা উনি দেওয়ার চেষ্টা করলেন, এবং ওখানে এই যে উপচে পড়া ভিড়, বিদেশি বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমের মানুষরা গেছে, সেটাতে তার মানে ওনার ব্যাপারে যে ওনার প্রাসঙ্গিকতা, ওনার প্রয়োজনীয়তা, ওনার ব্যাপারে আগ্রহ বিশ্ববাসীর বা বিশ্বের যত মিডিয়া হাউস, মানে কি ওই দেশটাকেই তো রিপ্রেজেন্ট করে। যদি জাপানের একজন থাকে তাহলে জাপানের ব্যাপারটাকে, সেই জায়গাটাকে আমরা যদি সাম আপ করি, ওইটার আরেকটা দিক আমরা দেখতে পাই। এটা অনেকগুলো দিক, আমরা অবশ্যই এখানেই শেষ না, অনেকগুলো দিক আলাপ আলোচনা করলে এবং দিন যখন যাবে, যখন আমরা বিদেশি মিডিয়াগুলোর কি জানি প্রেজেন্টেশনস গুলো দেখবো, এক্সপোজার গুলো দেখবো, তারপরে কিন্তু আরো অনেক দিক বের হয়ে আসবে। এটা একটা পজিটিভ দিক। আরেকটি জিনিস হচ্ছে তার 3 দিন আগে যে আমাদের বঙ্গবন্ধু দহিত্র, আমি ওখানেই আসতাম যে আপনি সজীব ওয়াজেদ জয় যে, আপনি এটাতে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন আপনার মধ্যে রেখে দিতে চাই। সেটা হচ্ছে আজ আমি আলোচনাতে যেটা করি সবসময় আমি চেষ্টা করি, আমি যেটা শুনতে চাই বা আপনি যেটা বলতে চান, আপনার যেটা মনে আছে সেটা তো আমি জানি, যেটা রিয়েলিস্টিক্যালি পাবলিক জানতে চায় সেটা আমি যেন আমার দর্শকদের শোনাতে পারি। দ্যাট ইজ অলওয়েজ এটা আমার পছন্দ। আমার ভালো লাগুক বা না লাগুক ডাজন্ট ইম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল হচ্ছে এই মুহূর্তে ইম্পর্টেন্ট হচ্ছে তারা কি জানতে চায়। এখানে একটা প্রশ্ন আমি শুনেছি, সজীব জয় যখন বলেছেন, এটা উনি 5ই আগস্টের পরেও বলেছেন যে আমার মায়ের বয়স হয়েছে, আমার মা রাজনীতি করবে না, এটা হতে পারতো তার শেষ টার্ম, কিন্তু এই ঘটনা ঘটে গেল। সো আর আওয়ামী লীগের ফিউচার কি হবে? আওয়ামী লীগ একটা বড় দল, আওয়ামী লীগ চলবে তার মতো, এটা কোনো অসুবিধা নেই। এইটাতে একটা পজিটিভ দিক অনেকে বলছে, মুজিব থেকে সজীব একটা স্লোগানও উঠেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আরেকটা সমর্থক গোষ্ঠী বলছে
শেখ হাসিনাকে এখনই বুড়া বলার কোনোই কারণ নাই। কোনো রাজনীতিবিদ আমৃত্যু রাজনীতি করতে পারেন যতক্ষণ পর্যন্ত ওনার মানসিকভাবে, শারীরিকভাবে ওনার সমস্ত কোঅর্ডিনেশন ঠিক থাকেন, সুস্থ থাকেন। সুতরাং শেখ হাসিনার বয়স হয়েছে, বাট দ্যাট ডাজেন্ট মিন উনি আরো 10-20 ইয়ার্স কাজ করতে পারবেন। সো এটাও কিন্তু আছে। আপনি এখন বলেন, এইবার আপনাকে আমি বলছি, এইবার আপনি অ্যানালাইসিস করেন, আমাকে বলেন আমার আমার দর্শকদের। ওনার বক্তব্য আমি শুনেছি এবং আমার কাছে বেশ ভালো লেগেছে এবং অনেকের কাছে ভালো লেগেছে যে উনি ফেসে আমার কাছে এসেছেন। ভালো লেগেছে। হ্যাঁ, এবং আল জাজিরা যদিও ওনাকে ইন্টারভিউটা নিয়েছিলেন যে ওনাকে একটু অপদস্থ অবস্থায় ফেলার জন্য, কিন্তু সেটা তারা করতে পারেননি। হ্যাঁ, আল জাজিরা সেটা করতে পারেননি এবং উনি খুব স্ট্রং ভয়েসে মানে অ্যাসার্ট করে কিন্তু বেশ কিছু কথা বলেছেন। তার মধ্যে কিন্তু চলে আসে যে যে ডায়লগটা আসে, যদি আমার মা ঠিকই গুলি করার জন্য অর্ডার দিতেন, আদেশ দিতেন, তাহলে উনি এখনো ক্ষমতায় বসে থাকতেন। হ্যাঁ, এবং অক্ষোভ্যের মতো বসেই থাকতেন। এবং এটা সত্য। হ্যাঁ, এটা সত্য। আচ্ছা, গেল গেল এটা একটা খুব পজিটিভ অ্যাসারশন এবং এটা পলিটিক্যালি দিস ইজ এটাকে বলবো যে মানে আপনি যে অ্যাসার্ট করে যে কথাটা বলছেন সেঙ্গুইন হয়ে, দিস ইজ ট্রু এবং এটা সত্য। লিগালি যদি আমি ছানবিন করি যে ওনার অর্ডার দেওয়া লাগে না, যে ধরনের আপনার নাশকতা সৃষ্টি করেছে, এই নাশকতাকে প্রতিহত করতে হলে যে ল এনফোর্সমেন্ট এজেন্সির, আমি অনেক আগে অন্য সেটেও বলেছি যে আন্তর্জাতিক যে ল এনফোর্সমেন্ট জেনেভা কনভেনশন এবং অন্যান্য যে গভর্নেন্স গুলোতে বলা আছে যে একটি সামরিক আধা সামরিক বাহিনী সে দেশকে, দেশের জনগণ এবং দেশের জানমালকে রক্ষা করার জন্য আনুপাতিক হারে তারা কিন্তু আর্ম ব্যবহার করতে পারবে বা স্টেপ নিতে পারবে। আমি সেই সময় বলেছি যে গরম পানি থেকে আরম্ভ করে তারপরে গুলি পর্যন্ত, ফাঁকা গুলি করা, রাবার গুলি ব্যবহার করা, এগুলো করতে পারে, অনেক কিছু করে এদেরকে দমাতে পারে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে তাদেরকে, পুলিশকে যদি মারতে চলে আসে, যেমন অনেকগুলো একটা থানাকে পুড়িয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে পুলিশ কি করবে? নিশ্চয়ই তাকে গুলি করতে হবে, রাইট? তাহলে এটা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রীর কিন্তু কোনো আদেশের দরকার হয় না। এবং হি রাইটলি সেড দ্যাট লাইক যদি প্রধানমন্ত্রী আদেশ দিতেন গুলি করার জন্য, তাহলে উনি এখনো ক্ষমতায় থাকতেন। এটা সত্য। আরেকটি জিনিস হচ্ছে আপনার যে প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন এবং উনি উনি যে জবাবটা দিয়েছে উনি সেটা পারিবারিক আঙ্গিক থেকে বলেছেন। ওনার মা হন, তাই না? এবং উনি চান না মা আরো বেশি সমস্যায় থাকুক বা বিধ্বস্ত থাকুক, অথবা মায়ের ডিসকমফোর্ট জিনিসটা উনি চাচ্ছেন না বা ছেলে হিসাবে সেটাকে সহ্য করতে পারছেন না। এটা সত্য। এটা এটা যখন সংসারে একজন মুরব্বী হয়ে যায়, আমি খুব মানে রিজার্ভলি ওই ওয়ার্ডটা আমি সাধারণত আমরা ইউজ করি না, যে বয়স্কদেরকে কিন্তু আপনি বুড়া বলতে পারেন না। হ্যাঁ, এই ওয়ার্ডটা আমরা ইউজ করি না। আমি শ্রোতা এবং সকলকে এটা বলবো যে আমরা সমাজে অনেক সময় আজকাল দেখি যে এই ধরনের ওয়ার্ড ইউজ করা হয়, আমরা কিন্তু এটা শিখিনি। সেহেতু সেই জায়গা থেকে বলবো যে হ্যাঁ, বার্ধক্যজনিত কারণে অনেকেই অনেকের জায়গা থেকে সরে যেতে পারে, কিন্তু কথা হচ্ছে যে এখানে একটি খুব সফল একজন রাজনৈতিক আইকন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির একটা আইকন এবং এনার বিকল্প এখনো আসেনি। এবং বিরোধী দল বা যারা ওনার সমালোচনা করেন ওনাদেরকেও বলতে শুনেছি যে বাঙালি বুঝবে আর একটা শেখ হাসিনা আসবে না। হ্যাঁ, তাহলে সেইখানে ওনার প্রয়োজনটা বাংলাদেশের রাজনীতিতে অনিবার্য। ওনার জাস্ট ওনার ফেসটা দর্শন, এটাই কিন্তু বাংলাদেশের মানুষের জন্য, জনগণের জন্য, গ্রাসরুটের মানুষের জন্য না, কিন্তু এখানে একটা আরো বিষয় বলতে চাই। আরো আরো প্রয়োজন হয়ে গেছে। কেন আমি বলি আপনাকে, আজকে যদি এই 14-16 মাসে ওনারা যদি ভালো কিছু দেখাতে পারতেন, আপনি যে ধরনের নাশকতা হয়েছে এখনো চলছে সেগুলোকে দমিয়ে যদি
মানুষের জনহিতকর কাজে যদি তারা বেশ কিছু ভালো কিছু দেখাতে পারতেন, তাহলে হয়তো সেটার একটা এরা সাবস্টিটিউশনের ক্রিয়েশন হতো, কিন্তু সেটা হয়নি। না, কিন্তু বিষয়টা ব্যাপারটা তো ওরকম না। শেখ হাসিনা ফর এক্সাম্পল বঙ্গবন্ধু, আরেকটা বঙ্গবন্ধু তো হবে না। হবে না। সেরকম শেখ হাসিনা, আরেকটা শেখ হাসিনা তো হবে না। বাট এখন কথা হচ্ছে এই যে না শেখ উনি হাসিনা শেখ হাসিনা এল্ডারলি হয়ে গেছেন বা শেখ হাসিনা সিনিয়র সিটিজেন হয়ে গেছেন, না তাতে তো কোনো সেটা অসুবিধা, ইটস এ সেটা রিয়েলিটি। সেটা হলেও এট কিন্তু দ্য বলা সেম কোনো টাইম শেখ প্রয়োজন হাসিনা নেই। তো এক্সিস্টই করছেন, আছেনই তো। সো হ্যাঁ, এটার সাথে শেখ হাসিনা হওয়া হয়ে তো দরকার নেই, শেখ হাসিনা আছেনই তো। সুতরাং আচ্ছা উনি তো আছেন। শেখ হাসিনা আমি হতে সেটাই হবে কেন? বলছি। যদি ফর এক্সাম্পল আওয়ামী লীগ থেকে আরেকজন নেতা আসেন, ফর এক্সাম্পল জয় আসেন, না মাহফুজুল সেটা আসেন বা সেটা এক্স ওয়াই জেড সেটা আসেন, সেটা 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 তারা সময় তাদের মতো দিচ্ছে। নেতা হয়ে আসবেন, অসুবিধা কি? এটা এখন কথা হচ্ছে যে আম, আহ, আমি আর কি জানতে চাই, এগুলো কত উনি কি প্রশ্ন আসে আমাদের এখন কাছে। মানে সজীব ওয়াজেদ জয় ওনার কাছে আম, আমি খুব সম্মানের সাথে শ্রদ্ধার সাথে বলি যে ওনার কাছে আল জাজিরা গিয়েছে এবং উনি আহ, সেই সময় রাজি হয়েছেন এই মানে প্রেস মিটটা করার জন্য, ইন্টারভিউর জন্য, রাইট? কিন্তু আম, উনি এর আগেও কিন্তু আম, আপনি অনলাইনে ওনার বক্তব্য দিয়েছেন এবং আমরা ভালো ভালো পেয়েছি। বক্তব্য দিয়েছেন। এবং হ্যাঁ, এবং খুব ভালো ভালো বক্তব্যই দিয়েছেন। এবং আরেকটা জিনিস যেটা, উনি কিন্তু ঠিক আওয়ামী লীগের অসময়ে কিন্তু ওনার ভয়েসটা পাওয়া যায়। যেমন এক্স্যাক্টলি। ১-১১-র সময় ওনাকে আমরা মিটিং মিছিলে পেয়েছি স্টেট ডিপার্টমেন্টের এখানে। আমি অনেক বড় একটা ডেমনস্ট্রেশন, যখন নাকি সারা বাংলাদেশ এবং বিশ্বে বাংলাদেশের রাজনীতি নিয়ে স্তব্ধ হয়ে গেছিল, তখন আমরা এখানে আহ, আমরা একটা বড় স্টেট ডিপার্টমেন্টের সামনে তখন ডেমনস্ট্রেশন করেছি, সেখানে উনি এসেছিলেন। ওনাকে কিন্তু পাওয়া যায়, কিন্তু আবার মাঝে মাঝে এটাও শুনি উনি রাজনীতিতে খুব একটা ইচ্ছুক না। হ্যাঁ, তো এই যে আমার মনে হয়, মানে আমার ব্যক্তিগতভাবে যদি বলি, তাহলে উনি যখন নাকি ইয়াং লিডারশিপ একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, আহ, সেই মঞ্চে আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছিল। আমি সেই সময় কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় ওনাকে ওনাকে আবেদন করেছিলাম যে আপনি বঙ্গবন্ধুর দহিত, আপনার শরীরে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হয়েছে, বাংলার মানুষ আপনি আপনাকে চাবে একদিন, বাংলাদেশের মানুষ জনসাধারণ আপনাকে চাবে, এবং সেই জন্য আপনি কিন্তু প্রস্তুত হইতে হবে। উনি কি এখন কথা প্রস্তুত হচ্ছে, হয়েছেন? আহ, আমি আমি মনে করি ওনার যে গেস্টার, আমি এই আল জাজিরার সাথে মিট করার সময় যে গেস্টারের কথা বলেছেন, যেইভাবে দাবি রেখে কথা বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে হি ইজ অন এ রাইট ট্র্যাক। আমি এখানে একটা প্রশ্ন আছে আমার। বলেন। উনি কথা বলেছেন ইংলিশে, উনি ভীষণভাবে পারদর্শী। উনি ইংলিশ ভাষাভাষীতে পড়াশোনা করেছেন। হি নোজ হাউ টু টক। উনি কথা বলেছেন ওনার বাসায়, সাংবাদিক ওনার বাসায় গিয়েছে। সুতরাং দ্যাট ইজ অলসো হিজ কমফোর্ট জোন। না, আমি শেষ করি। উনি উনি আমরা অবভিয়াসলি ধরেই নেই যে ইন্টারভিউর আগে একটা প্রিপারেশন থাকে, সে ধরনের। ওভারঅল আপনি যদি বলেন একজন মানে উনি অ্যাজ এ স্পিকার, অ্যাজ এ ওনার ইন্টারভিউ দিচ্ছে, অ্যাজ এ স্পিকারই আমি বলবো এখানে উনি খুব ভালো কথা বলেছেন। উনি খুব ভালো ওনার দল এবং ওনার পয়েন্ট অফ ভিউজগুলো রাখতে পেরেছেন, যেটা খুব কাট কাট ছিল, শার্প ছিল। বাট দ্যাট ডাজেন্ট মিন বাংলাদেশের যে কমপ্লেক্স পলিটিক্স, সেই পলিটিক্সের সাথে ওনার যে ড্রয়িং রুমে বসে যে ইন্টারভিউ, এটা তো কমপ্লিটলি টু ডিফারেন্ট থিং, অপোজিট থিং। আমি আপনাকে অনেক কঠিন কঠিন কোয়েশ্চেন করতেছি, আই নো দ্যাট, বাট দ্যাট ইজ দ্য না রিয়েলিটি, এটা দ্যাটস দ্য টাইম দেখেন, উই হ্যাভ টু ফিগার আউট অ্যাকচুয়ালি রাইট রাইট, অ্যাকচুয়ালি আমরা দেখেন কোথায় দাঁড়িয়ে আছি। আপনি এখন আপনি একটা বলেন আমাকে সেইভাবে কি সজীবদের জয় রেডি? আপনার না কি, একটা আপনারা তো জিনিস কি ইউএসএ তে কাছাকাছি থাকেন। না, আমি আমি বলছি, সেটি হচ্ছে যে আম, উনি ওনার প্রথম কথা হচ্ছে যে একটা যে কোনো একটা ফোর্সের মধ্যে ফোর্স অফ ইনার্শিয়াটা হচ্ছে যে মেইন জিনিস, রাইট? রাইট। আপনি হ্যাঁ, পোটেনশিয়ালিটিটা সবচেয়ে বড় জিনিস, রাইট? অফকোর্স। এবং পটেনশিয়ালিটিটা ওনার ভিতরে রয়েছে। আমার হ্যাঁ, ভাই, এখানে আমি একটা কথা বলি। এই একটা পটেনশিয়ালিটিকে ট্রিগার করার জন্য
স্থান, কাল, পাত্র এবং অবস্থান, হ্যাঁ, এইগুলো মানুষকে কিন্তু বিল্ট আপ করে। শোনেন আমি বলি আমার না, ভাই, আমি রিয়েলিটিটা বলি। আমি আমি নিজের চোখে দেখেছি ওনার ওনার একটা সময় ওনার বাসায় যাওয়ার, উনি আমাকে জুস অফার করেছে, জুস খাইয়েছেন। সো হ্যাঁ, আপনি এইটা, আমাকে বলেছিলেন গল্পটা। হ্যাঁ, এটা এটা এমন, মানে সেই দিন আমি নিজ চোখে দেখেছি উনি হাওয়ার্ডের যে ওনার যে মাস্টার্স করেছেন, উনি পড়াশোনা করেছেন, সেটার অনেকগুলো অবভিয়াসলি ওনাকে দেখলেই বোঝা যায় যে উনি পড়াশোনা করা আমার কাছে মানুষ। আমার কাছে সেই দিন খুব ভালো লেগেছে। এই জন্য মানে ওনার পক্ষে আমি ওনাকে ক্রিটিক্সও করব, কিন্তু কথা হচ্ছে যে এটা জাস্টিফাইড ক্রিটিক্স হইতে হবে। হ্যাঁ, অফকোর্স, অফকোর্স। হ্যাঁ, না আমার ভাই, justified আমার critics হইতে প্রশ্নটা হবে। সেটা না। আমার আমাদের মধ্যে প্রশ্ন, যদি ক্রিটিক্স, আমরা একটা ক্রস রোডে আছি। রাইট, ক্রস রোডে রয়েছে। আমরা একটা আমরা চাচ্ছি, বাংলাদেশ ইজ এট ক্রস রোড, রাইট? এই রাইট, ক্রস রোডটার মধ্যে আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি আমি জানতে চাচ্ছি। আমি আই এম দ্য ফার্স্ট পারসন আফটার 5th অগাস্ট, আমি যেকে যখন নাকি সজীব অজয় জয়ের ভিডিও দেখে ট্রিমেন্ডাস সমালোচনা হচ্ছিল, আমি প্রথম আমার ফেসবুকে ওনার পক্ষে পোস্ট করেছি। এবং আমি ট্রুলি ট্রুলি বিলিভ করি যে যে কথাগুলো আমরা সজীব অজয় জয়ের ব্যাপারে বলছি, ওনার স্পন্টিনিয়াসটি বা ওনার কথা বলা, ওয়ে অফ টকিং, সমস্ত কিছু, কারণ বাংলাদেশে যারা এই যে পলিটিক্যাল টার্মোয়েলে উনি বড় হয়েছেন, উনি কখনো হাইলি অ্যাপ্রিসিয়েটেড হয়েছেন, হাইলি আরাম আয়েশ করেছেন, একদম ফল ডাউন করেছে, পুরো ফ্যামিলি শুদ্ধ ওনাকে মেরে ফেলা হয়েছে, এক্সাইল থেকেছেন, পালিয়ে থেকেছেন, সিকিউরিটি গার্ড দিয়ে ওনার লাইফ চলেছে। স্টিল আই নো দোজ সাচ থিং হি লার্ন, এটা ওনার প্রসেসের মধ্যে দিয়ে হয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যে ফ্যামিলি বিলং করি, বাংলাদেশের যে রাজনীতি, ঘেমো গেও গন্ধ, জড়িয়ে ধরা, চা খাওয়া, বসে পড়া মাটিতে, মানে এই যে মনস্তত্ত্বটা, আমি বলতে চাইছি এই এই জায়গাটা, দুটো কি হ্যাঁ, ব্লেন্ড আপনি হবে? খুব সুন্দর বলেছেন। এই জায়গাটা আমি আমার একটা মুহূর্ত আমি মনে পড়ে। উনি কিন্তু যে কোনো পরিস্থিতিতে, জি, হ্যাঁ, উনি যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার মানুষ। গুড। হ্যাঁ, হ্যাঁ, কেন আমি বলি, আমরা একবার সি অফ করতে গেছি আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে আপনার ডালাস এয়ারপোর্টে। সো সব ফেরার সময় আহ, অনেকের সাথে কিন্তু উনি আহ, হাত করমর্দন করেছেন। হ্যাঁ, তার মধ্যে আমি একজন ছিলাম, আমি কিন্তু খুব সাইড লাইনে ছিলাম। হ্যাঁ, আমাকে দেখে উনি উনি এইভাবে সোজা যাচ্ছেন, ডান দিকে এক ধাপ আপনি, মানে ওনার ওয়ে থেকে এক ধাপ রাইটে নিয়ে উনি এত, দেখেন মানুষের আহ, এত বড় রাজনৈতিক ফ্যামিলির একজন, উনি অতটুকু না করলেও পারতেন, খালি না মুখে না না, বলে ওনাকে তো পারতে হবে। কেন আমাদের বাঙালিদের এটাই তো প্রবলেম। কেন এটা পারবেন যথেষ্ট না? না, পারবে, ওনার ওনার এটাই তো করতে হবে, দ্যাটস ওয়াই উনি সবার মধ্যে থেকে উনি আলাদা করেছেন তো, আমি সেই হবেন। জন্যই বলছি উনি করেছেন। উনি এক কদম রাইটে গিয়ে আমার হাত টেনে ধরে বলতেছে যে অমর ভাই আপনি কেমন আছেন, অমর ভাই, এখানে আমি একটু আপনি আপনাকে ভালো থামাবো। আছেন তো। আমি একটা কথা বলি আপনাকে, আহ ওনার ওনার মনে সবকিছু থাকে, এবং উনি খুব, মানে খুব ক্যালকুলেটিভ ওয়েতে এই কাজগুলো উনি করতে পারেন। এবং উনি কিন্তু মায়ের সাথে অনেক কিছু আলাপ করেন, এবং অনেক সময় নিজেও অনেক সিদ্ধান্ত নেন যেগুলো কিন্তু সঠিক হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো যদি আমরা যদি তথ্য আমি যে প্রযুক্তি কাজটা দেখি, যেটা বলছি, মানে আমি ইয়া, যেটা আমি যেটা বলছি যে উনি, আপনি যেটা বলছেন সেটা কিন্তু ওনার সিকিউরিটি অ্যাসপেক্ট যদি কোয়েশ্চেনেবল না থাকে, তাহলে কিন্তু সেই পর্যায়ে সাধারণ মানুষের ভিতরে মেলামেশা করার সেই যোগ্যতা ওনার রয়েছে, মানসিক অবস্থাও রয়েছে। গুড। মানে হ্যাঁ, আমি আপনাকে এটা কেন বললাম, আপনি কিন্তু যেটা হচ্ছে, বললেন। দেখেন আহ, আমরা কিন্তু এই যে ইচ্ছা করলে আমি মনে করেন যে যোগাযোগ হচ্ছে না, আচ্ছা ওনার যেটা উনি হয়তো ফোন ক্যালকুলেটিভ ওয়েতে উনি রিসিভ করেন বা রিপ্লাই দেন। এখন খুব আর্জেন্ট যদি মনে হয়, আমরা যেটা চিন্তা করি যে উনি সিকিউর থাকুক। আমাদের মেইন পয়েন্ট কিন্তু বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা সিকিউর থাকুক। of কারণ course। বঙ্গবন্ধু পরিবারের পরিবারের সদস্যরা অলওয়েজ মানে সিকিউরিটি কোয়েশ্চেনে হ্যাঁ, মানে আমরা কি চাই? সিকিউর থাকুক, বেঁচে থাকুক, সুস্থ থাকুক। লং লিভ এক্স্যাক্টলি। থাকুক। এবং এই আইকনিক সিম্বল গুলো যখনই থাকবে বাংলাদেশের স্বাধীনতার
একাত্তরের পক্ষের শক্তি সবসময় একত্রীভূত থাকবে, ইউনাইটেড থাকবে এবং মানে নেতৃত্ব সঠিক জায়গাতে হবে এবং বাংলাদেশ সুরক্ষায় থাকবে। এটা কিন্তু প্রমাণিত এখন, এটা প্রমাণিত হয়ে গেছে। মানে আজকে আপনি 24 অগস্টের পরে এই 14-15 মাসে কিন্তু এই জিনিসটা আরেক ধাপ প্রমাণিত হয়ে গেছে যে যদি ওনারা না থাকেন, যদি দেশ ওনারা যদি অপোজিশনেও থাকে রাজনীতিতে, তাও কিন্তু দেশ সুরক্ষায় থাকে। ওই তাও যে সুরক্ষা থাকে। একটা ওই কি জানি একটা ছোট দলের কেউ, আমি ছোট দল বলবো না, সরি, ওই যে তারেক নামে একটা ছেলে, তারেক রহমান নাকি, হ্যাঁ, সে বলছিল যে বিএনপি আওয়ামী লীগকে দরকার, আওয়ামী লীগ একটা বড় স্তম্ভ, একটা বড় 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 পেরেক, বড় পিলার বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের সুরক্ষার জন্য, বাংলাদেশের সিকিউরিটির জন্য। আমার মানে ভাই, আমরা 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 যাই আরেকটা জায়গায়, সেটা হচ্ছে আপনার আপনার মতে, যেমন আপনি বললেন লাইনের কোনায় দাঁড়িয়েছিলেন, আপনাকে আম, সজীবজের জয় এসে বলছে আমার ভাই হ্যান্ডশেক করছে, আপনি আমার ইসলাম, আমি আমার ইসলামের কথা বলছি না, আমি বলছি আমার ইদ্রিসের কথা, আমার কলিমুল্লার কথা, আমার না, আমি সলিমুল্লার কথা, সাধারণ একজন মানুষ। আমার আমি বলি, রহিমের কথা। আমি কিন্তু কলিমুল্লাহর সারির মানুষ। না, আমি আমি কিন্তু সাধারণ ইদ্রিসের সারির মানুষ। আমি আপনি ছিলেন হয়তো কোনো এক কালে, কিন্তু নট নাও। না না না, আমি বলি আপনাকে, আমি আমি কিন্তু এখনো, হ্যাঁ, ঘাম ঘামে ঘামে ঘামের মানুষ, হ্যাঁ, আমি জড়িয়ে ধরি। আমি আপনি আমি ধরেন, আপনি ধরেন, আমি কিন্তু আমার ভাই। আমি ওদের কাতারের একজন, আমি বলতেছি তো, আমি ওদের কাতারের একজন, আমি কোনো আহামরি ওই ধরনের কিছু না, হ্যাঁ, না, কিন্তু 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 আমি আপনি যত কথাই বলি আমরা ওই ধরনের মানুষ, আমি আপনি কিন্তু কৃষক, শ্রমিক, মানে কারখানার শ্রমজীবী মানুষ না। আমি বলছি বাংলাদেশের পলিটিক্সটা কিন্তু আসলে ভেরি 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 কমপ্লেক্স আমি পলিটিক্স। আমি তাহলে আপনাকে একটু এবং খুলে শেখ বলবো। হাসিনার, আমি যে শেখ হাসিনাকে দেখে বড় হয়েছি, সেই শেখ হাসিনা এর বাড়িতে নেমে পড়তেন, ভ্যান দিয়ে ঘুরে চলে যেতেন, চা খেয়ে ফেলতেন, সিকিউরিটি তখনও তার সবসময় তাদের এই পরিবারের সিকিউরিটি একটা ইস্যু। সুতরাং সেই শেখ হাসিনা, সেই ঘাটে মাঠে ঘাটের শেখ হাসিনা আজকে হয়েছে। শেখ হাসিনা এমনি এমনি একটা ইনস্টিটিউশন হয়ে যায় নাই। আই জাস্ট ওয়ান্টেড টু টেল ইউ, বা আমি যেটা আপনার কাছ থেকে খুঁজছিলাম, বিকজ সজীবজের জয়কে আমি আসলে অত, আমি এখন যত ওনাকে নিয়ে পড়াশোনার চেষ্টা করে, আচ্ছা ঠিক আছে, খুব কম ইনফরমেশন। ওনার বোনের কাজ অনেক আমি শুনেছি, এবং ওনার কাজও তথ্য প্রযুক্তি আমি জানি, এবং মাঝে মাঝে দেখতাম বাংলাদেশে ওনাদের টেনিয়রে যে বিভিন্ন ওনারা সেমিনার টেমিনার করতেন, সেখানে কতগুলো ছেলে পেলে আসতো। ইট ওয়াজ অল স্টেজিং, মানে সব কিছু ওনার জন্য তৈরি করা আসতো। এখন ওনাকে নিজেকে তৈরি করতে হবে, বাংলা প্রিপেয়ার করতে হবে, বাংলা টু অ্যাকসেপ্ট, বাংলাদেশের মানুষের সাথে ওনার দলকে আবার কানেক্ট করাতে হবে, যদি হ্যাঁ, উনি এই that's true, that's এই true. হ্যাঁ, মশালটা ধরে হাতে। হ্যাঁ, সো আমি 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 জাস্ট জানতে চাইছিলাম, এজ এ আমার ইসলাম, আপনি, আমি জানি যে আমি উনাকে আপনি জানেন, সেজন্য আমি জানতে চাইছিলাম ইজ হি মানে রেডি অর মেন্টালি, ফিজিক্যালি, অ্যান্ড উনি কি পারবেন কিনা। তা আপনার কাছে মনে হয়েছে পারবেন, তাই তো বলেছেন আপনি। আমার কাছে, আমি আমি সত্যিকার অর্থে আমি খুব কনফিডেন্ট, হ্যাঁ, হুম। দ্যাট ওনার সেই পটেনশিয়ালিটি আছে এবং অ্যাবভ পটেনশিয়ালিটি উনি প্রমাণ দিয়েছেন। এবং যতটুকু আমি ওনাকে আহ, দেখি, বা আমার সরাসরি তো আর দেখা হয় না, কিন্তু ওনার কাজের, ওনার একটা জিনিস আছে কি, যে উনি যতটা, আপনি দেখবেন অনেক রাজনৈতিক নেতারা অনেক যে সামান্য একটু করে এটাকে ফলাও করে বিরাট করে দেখায়, ওনার সেটা, উনি কিন্তু সেই জায়গাটা স্ক্যাপটিক, উনি কাজকে পছন্দ করে, যে উনি একটা সুন্দর ভালো কাজ করবে, দেশের জন্য একটা প্ল্যান করবে, এটা করবে সেটা করবে, সেটা ঠিক আছে, কিন্তু এটাকে যে ফলাও করে একটা রাষ্ট্রীয় একটা অন্যরকম একটা মর্যাদা নেওয়ার চেষ্টা করবে, সেই মানুষটা সে এখনো সেটা বাট না। ইন দ্যাট কেস আমি আরেকটা টিপ্পনি কেটে দেই তাহলে আপনাকে। তাহলে বলবেন হচ্ছে আজকে লোপা খুব বিধ্বংসী। আমি বলি আজ এখানে একটা টিপ্পনি আপনাকে কেটে দেই। সেটা হচ্ছে, গত 17 বছর 16 বছর বাংলাদেশ আওয়ামী লীগ প্রচুর কাজ করেছে। ফলাও করে রাজনীতিবিদদের বলতে হয়, প্রপার টাইমে রাইট জায়গায় রাইট জিনিসটা বলতে হয়, পাবলিককে জানাতে হয় যে আমি এই কাজটা করেছি তোমাদের জন্য।
তোমাকেদের যে ম্যান্ডেট ম্যানিফেস্টো দিয়ে আমি এসেছি সেটা আমি করেছি। সো ইফ উনি মনে করে যে না আমি কাজ করে মানুষকে বলবো, কেন এটা পলিটিশিয়ানদের একটা কাজ যে জানানো, এটা এটাও সেটা গুড ওনার ভূমিকাটা ছিল পলিটিশিয়ানদের কি, করতে হয়। উনি হুম। প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার ছিলেন একটা ইয়েস। বিশেষ বিষয়বস্তুর উপরে। উনি কিন্তু বাংলাদেশের কোনো পোর্টফোলিও নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পদে ছিলেন না। ছিলেন না। সেহেতু সেইখানে একমাত্র ওনাকে অতিথি অথবা হাই প্রোফাইল কনসালটেন্ট হিসেবে নেওয়া রাইট। ছাড়া ওনার সেই জায়গা নেই। তবে একদিক থেকে সেটাও কিন্তু ভালো হয়েছে যে উনি ওই ধরনের কোনো পদ নেননি, যেহেতু অলরেডি মনে করেন প্রধানমন্ত্রীর ছেলে আরেকটা মন্ত্রণালয়তে থাকবে, এটা ঠিক না, কিন্তু উনি অ্যাডভাইজার হিসেবে ছিলেন। হ্যাঁ, প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার এবং হিসেবে অ্যাডভান্সার হিসেবে তো তথ্য প্রযুক্তি কোনো একটা জায়গায় নিয়ে গেছেন, ভালোই করেছেন। একটা হ্যাঁ একটা জায়গায় ছিলেন যেটা নাকি ওনার সাবজেক্ট ম্যাটারের সাথে যায়। এবং তাহলে চলেন আমরা সজীবদের জয় চ্যাপ্টারটাও আপাতত বন্ধ রাখি, আমরা দেখি। তবে আমিও বিশ্বাস করি, আমি মনে করি, আমি আমি মনে করি যে উনি আম, এখন যে অবস্থা পড়েছে সেই অবস্থাতে কিন্তু উনি মশাল হাতে নেওয়ার মতো অবস্থা এবং সেই জায়গায় যাওয়ার মতো অবস্থা। আহ, মানে বাঙালি গ্রাসরুটের তৃণমূলের বাঙালি চেয়ে আছেন, আমি এটাও জানি। এবং আমার কাছে যে ধরনের সময় মানে যে ধরনের কলগুলো আসেন খুব গ্রাসরুট থেকে, এবং ওনারা আশা করেন, আমি মনে করি যে আপনার সাথে এই যে কথা আলাপচারিতা হচ্ছে এটা হয়তো ওনার নজরে যাবে এবং উনি আরেকটু বুঝতে পারবে যে বাঙালি ওনাকে কেমন চায়। হ্যাঁ। সো নাও যেতে পারে। হ্যাঁ, নাও যেতে পারে। নাও যেতে পারে, নাও সেটা যেতে অন্য পারে। জিনিস। আমরা তো ওরকম বড় হ্যাঁ, কেউ না। তো যাই হ্যাঁ। হোক, আমরা চলেন মুভ ফরওয়ার্ড টু অ্যানাদার, মানে হ্যাঁ, উই হোপ। আমি ওনার 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 সুরক্ষা এবং ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি ওনার চ্যাপ্টারটা এখানে স্থগিত করছি আর কি। অবশ্যই সময় বলে দিবে। আমরা জি। একদমই অনেকক্ষণ গল্প করলাম, আমার আরো অনেক বিষয় ছিল আপনার সাথে কথা বলার, বাট যেহেতু এই দুইটা বিষয়ই লম্বা হয়ে গেছে, কিন্তু একটা বিষয়, জি বলেন। আমি কিন্তু একটা জিনিস বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে এই যে আজকের দুপুরবেলা আজকের সকালে আহ, যেই সাংবাদিক সম্মেলনটা হয়ে গেল দিল্লিতে, সেইখানে কয়েকজন আলোচক বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এবং সেগুলো সবই পুরনো। কিন্তু যখন একজন দাবি করে বলেন যে আহ, উনি সংবিধান নিয়ে কাজ করেন, তাহলে সেই জায়গাটায় খুব আশা করেছিলাম যে বর্তমানে সংবিধানের সংস্কারের মধ্যে যে মানে রেফারেন্ডামের কথা বলেছেন, কিন্তু আর্টিকেল যে ৭০ অনুচ্ছেদের কথা বলেননি। তারপরে প্লুরালিজমের যে কথাটা ওনার আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বক্তব্যের মধ্যে প্লুরালিজমের একটা মানে চলে আসছে যে এই ধরনের কনস্টিটিউশনে এখান থেকে বাঁচাতে হবে। প্লুরালিজমটা হচ্ছে ওই জিনিসটা নিয়ে কিন্তু যিনি দাবি করেছেন যে কি কি কনস্টিটিউশন, কে কে যেটাই হোক উনি জানবেন না কে হয়তো। মাসুম বিল্লাহ। না, ইউরোপ থেকে যে বলেছেন, আমার মনে হয় ইউরোপ ওনার নাম থেকে তো উনি মাসুম বিল্লাহ, ফ্রান্স থেকে। ফ্রান্স থেকে বলেছেন। তো হ্যাঁ, আমি আশা করছিলাম যে সেই জায়গাটায় উনি উনি আইনের আইনের শিক্ষক, সেই জন্য বললাম উনি যে উনি। আমাদের হ্যাঁ। শিক্ষক। এটাই হচ্ছে যে আমরা তো সবসময় এমন মানে শিক্ষকরা কিন্তু একটা জিনিস হচ্ছে যে আপনি ক্লাসে পড়ানো আর একটা কোর্টে আপনি প্র্যাকটিস করা কোয়াইট ডিফারেন্ট। হ্যাঁ, কোয়াইট ডিফারেন্ট, আমি রাইট। আমার দীর্ঘদিনের যে প্র্যাকটিসিং বাংলাদেশে প্র্যাকটিস প্লাস এখানে যে ট্রায়ালের সাথে আমি জড়িত কোর্ট অ্যারেনাতে, এটা কিন্তু বিশদ রকমের একটা আই ওপেনিং থাকে যেটা নাকি পুস্তকে থাকে না, যেখানে আপনি কোর্টটা হচ্ছে যে ইউ আর কুকিং দ্য লজ, হ্যাঁ, উইথ অল দোজ ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড স্পাইসিস। সো সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশে এখনো অতটুকু আন্দাজে মনে হয় বুঝতে পারছেন না যে প্লুরালিজমের কনস্টিটিউশনের প্লুরালিজমটা আনলে যে কত বিধ্বংসী হতে পারে বাংলাদেশে। সেইটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্যে আঁচ করে গেছেন, এটা খুব সুন্দরভাবে আঁচ করেছেন। আমি কিন্তু উনি যেহেতু একজন, যখনই বলবে কনস্টিটিউশনের তখন কনস্টিটিউশনের আলোকটা ঠিক রিলেটেড জিনিসটা আসার কথা ছিল। যাই হোক,
তারপরেও আমি যেটা আগে বলেছি যে আমি একটা গ্লাসে কতটুকু পানি থাকে সেটা নিয়ে আমি খুব গর্বিত। যেটা অংশ থাকে না সেটা নিয়ে আমি খুব একটা বেশি চিন্তিত না, কারণ অন্য কেউ সেটা পূরণ করে দেবে। আহ, তবে এইরকম একটা পরিসরে যেখানে 100টারও বেশি দেশের সাংবাদিকরা সব যেমন আমার কাছে প্রশ্ন উত্তর পর্ব মনে হয়েছে আরেকটু রেডি হয়ে আসা উচিত ছিল। হ্যাঁ, ও কথা হলো সেটা আর কি। আর বিশেষ করে আমি বলবো ভবিষ্যতে এই ধরনের সাংবাদিক সম্মেলন যখন করা হবে, যাতে সেখানে আম, আরো প্রস্তুতিটা ভালো থাকে, এবং শুধু ইনগ্রেডিয়েন্টস না, যে না, সাবমিশনের যে প্রস্তুতি। যেমন একটা দেশে আপনি যখন নিউ দিল্লিতে, আপনি ভারতে বসে আপনি একটা কাজ করছেন, তখন প্রথমেই কিন্তু আপনার সম্বর্ধনের মধ্যেই কিন্তু তাদেরকে ধন্যবাদ জানাবার একটা পর্বটা থাকে। ধন্যবাদ আহ, না জানানো পর্যন্ত একটা জিনিস ঝুলে রইলো মনে হচ্ছে, এরকম মনে হয় না? হ্যাঁ। তো অফকোর্স আপনি আপনার গ্র্যাটিটিউড আপনার রাইট, মানে হ্যাঁ। তো ইয়া এইগুলো একটু নজর রাখতে হয়। আম, আমি কোনো এক সময় অনেক সাংবাদিক সম্মেলন করেছি 90-এর আন্দোলনের সময়। সো ভাই এগুলো মনে আমার করে আর কাছে কি। আমার কাছে মনে হয়েছে আম, আচ্ছা যাই হোক এই ব্যাপারটা নিয়ে আমি আমার হ্যাঁ, কাছে শোনা, আমি তো অ্যানালিস্ট না, সুতরাং আমি তো আমার অ্যানালাইসিস দেওয়ার কথা না। ঠিক আছে, যেটা হয়েছে হয়েছে, ইন ফিউচারে নিশ্চয়ই এই লুপোস গুলো, তবে আপনি কনস্টিটিউশনে যেটা বললেন, অবশ্যই কনস্টিটিউশনে বা এই ধরনের বিষয়গুলো নিয়ে যারা আপনি কথা বলবেন আরেকদিন আমরা আলাপ সেটা করতে পারবো অবশ্যই যে সবগুলো কভার করা উচিত, আদারওয়াইজ মেনশনই করা উচিত না। আরেকদিন আমি আলাপ করতে পারবো, সেটা হচ্ছে যে কনস্টিটিউশনের যেটা এখনই খুব কার্যকরী পদক্ষেপ সামরিক বাহিনী নিতে পারে এবং কেন নিচ্ছে না, সেটারও কিন্তু আমরা একটা আরেক দিন এটা আলোচনা করবো, আরেকদিন আজকে শিডিউল হবে। এবং ইয়ে হয়ে যাবে। সাতের ক নিয়ে আমরা খুব আলাপ করতে পারি। সাতের ক কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল। সেটা সেটা নিয়ে আলাপ করতে পারি। এবং রাষ্ট্রপতির ক্ষমতা এবং কোন ক্ষেত্রে দেশকে আম, কোন আর্টিকেলের আদলে দেশকে রক্ষা করার জন্য আম, সাতের ক থাকা সত্ত্বেও আম, সামরিক বাহিনী কিভাবে হস্তক্ষেপ করতে পারে বৈধভাবে, যেটা কনস্টিটিউশনে রয়েছে, সংবিধানে আলোকে রয়েছে, সেটা কিন্তু এখনো বাংলাদেশের সামরিক বাহিনী করতে পারে। আম, তো ওইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলাপ করবো মনে করি আর কি। তো আমরা আজকে শেষ আপনি করব। শেষ প্রশ্নটা বলেন। তার আগে একটা ছোট বিষয় আমি জানতে চাই, খুব ছোট করে বলবেন বিষয়টা। এই যে ওয়াশিংটন পোস্টের যে একটা সংবাদ নিয়ে যে এত তোলপাড় হচ্ছে, হ্যাঁ, বাংলাদেশে জামাতকে ভারত যুক্তরাষ্ট্র ক্ষমতায় আনতে চাইছে, জামাতি ক্ষমতায় চলে আসবে, তো এগুলো তো আমরা জানি, এটাই তো আমরা বলছি যে ডিপ স্টেট পয়সাপাতি দিয়ে এটা রিজিম চেঞ্জ করেছে, সুতরাং তা তো তাদের লোকদের আনবেই। তো এখানে নতুন কি, সবাই এত হুলস্থুল কেন? দ্যাট ইজ আহ, লাইক কি। আমার আমার কথা সেটা আসলে হচ্ছে কি, যে আমরা অনেক কিছু জানি, আমাদের অ্যানালিসিসে বের হয়ে আসে অনেক কিছু জানি, রাইট? আমাদের আমাদের মানে চারিপাশে যখন অ্যানালাইসিসে আমরা বের হয়ে আসে, আমাদের সোর্সরা বলে, অনেক কিছুই জানতে পারি। অনেক ভাবে আসে, তাই না? তাহলে কিন্তু তারপরেও সেটা যখন একটা বড় মাধ্যম থেকে রিপোর্টিংটা মানে করা হয় অফিসিয়াল তখন হয় আর কি। অফিসিয়াল, সেটা তখন অফিসিয়াল হয় আর কি। ওকে। হ্যাঁ। এইটাই ব্যবধান। হ্যাঁ। যেমন ধরেন আমি একটা সোর্সে পেয়েছি যে অনেক আগে কিন্তু আমেরিকান ইউনিয়ন বলে একটা কথা তারা চেষ্টা করছিল। আপনারা যদি ইতিহাস দেখেন তাহলে কিন্তু আপনি আমেরিকা কোনো এক সময় কানাডা জয় করতে চেয়েছিল এবং অনেক কিছুদিন যুদ্ধ আগেও তো হয়েছে। বললো 54th হ্যাঁ, স্টেট তারপরে উনি কিন্তু মিস্টার এবার ট্রাম্প। ক্ষমতায় বসেই বলছে যে আমাদের 51st ফোর্থ স্টেট রাইট। হয়ে গেলে এই পারো, রাইট? সো এইগুলো কিন্তু কথার কথা না, এগুলো কিন্তু তার, আমরা অনেকে মনে করি যে সে মনে চাইছে, রাত্রেবেলা স্বপ্নে দেখছে, সকালবেলা বলে ফেললো। ওনার আসলে ইচ্ছে না, হয়েছে বলে দিছে, বাট ইটস নট। আসলে তা না। ইট হ্যাজ গট অল দ্য রুটস ইন দেয়ার। আপনি দেখেন, যদি সঠিকভাবে চিন্তা করেন এবং আমেরিকা যদি নিজেকে নিরাপত্তার বলয়ের ভিতরে রাখতে হয়, তাহলে কিন্তু ল্যান্ড মাসেস যতটুকু কানেক্টেড রয়েছে, সেই পুরো ল্যান্ড মাসেস কানেকশন কিন্তু সে তার ইউনিয়নের ভিতরে আনার জন্য চেষ্টা করবে। রাইট। দ্যাট ইনক্লুডস মেক্সিকো। সো মানে বিষয়টা কিন্তু নট সো ইজি
বাট এটা কিন্তু তাদের মানে জর্জ ওয়াশিংটনের সময় থেকেই কিন্তু এরা চিন্তা ভাবনা করছে, তো এখনো করে যাচ্ছে। হ্যাঁ, তো আম, এই আর কি অনেকগুলো জিনিস শুধু আমেরিকা করে না, চায়নাও করেছে। হ্যাঁ, চায়নাও তার আশেপাশের দেশগুলো ছোট আচ্ছা, ছোট আমরা ওই বিষয়টা নিয়ে, ওটা খুব অন্যান্য ইন্টারেস্টিং পরে বিষয় আপনি যায়, বলছেন, এটা থেকে আলোচনা করব। বাণিজ্য বাদ আপনি শুধু আমাকে এটা বলেন, অল্প কথায়, জাস্ট হ্যাঁ না বলতে পারেন। আপনি কি মনে করেন এই নির্বাচনটা হবে? এখনো অনেকে বলে হবে না, অদ্ভুত ব্যাপার। আর মাত্র নির্বাচন হওয়া উচিত 21 না। দিন আছে। হ্যাঁ, জি। নির্বাচন হওয়া উচিত না। আমি মনে করেন আমার অবস্থান পলিটিক্যালি, মনে করেন আমি ওনাদের অংশের একজন থাকতাম, তারপরেও আমি বলার চেষ্টা করতাম এইভাবে নির্বাচন করলে টেকা যাবে না। এবং বাংলাদেশের ইতিহাসে যারা এই ধরনের নির্বাচন করেছে তারা টেকে নেই, কারণ জনসাধারণের মনে একটা বড় একটা না, গ্যাপ টেকে চলে। নাই, টেকা যাবে না, মানে আপনি আপনার যেটা উচিত উচিত নয়ের মধ্যে আছেন। আমি বলছি, আপনার কি মনে হয় ইউনূস এই নির্বাচনটা করে ফেলবে? সেই দিক থেকে যদি বলেন, অ্যাডামেন্সির দিক থেকে, অ্যাডামেন্সির দিক থেকে? অ্যাডামেন্সের দিক থেকে সে করে ফেলার সম্ভাবনাটা আমি 80% দেখছি। এবং নির্বাচন হয়ে গেলে কি জামাত ক্ষমতায় আসবে? দেখেন, যেটা এগুলো কিছু যেটা যুক্তরাষ্ট্র চায়। যুক্তরাষ্ট্র চাচ্ছে, আহ, চাইলেও যে এটা হবে সেটাও না। ওকে, বাংলাদেশের ফিফটি বাংলাদেশ ফিফটি চান্স, নট 30 70। না, আমি 50-50 চান্স দেব না এখানে। আপনি আমি কত দিবেন? জামাত, আপনি জামাতের তো 71-এর যে বিষয়টা রয়েছে, তাই সেই বিষয়ে তো তারা এখনো সলিউশনে আসেনি। আর এই তকমা যতই মাপ চায়, এখন যে গভর্নমেন্ট আছে, যার যে স্টেক হোল্ডার্স আছে, যারা নির্বাচন, তারা তো সবাই 71-এর ব্যাপারে কনফিউজ। বিএনপি তো একটা বড় দল, তাই না? হ্যাঁ, বড় আজকে দল। যদি আজকে যদি বিএনপি না থাকতো তাহলে আমি বলতাম যে জামাত সরকার গঠন করবে, কিন্তু বিএনপি তো সেটা ছাড় দেবে না। আমার ক্যালকুলেশনে সেটা যে বিএনপি ছাড় দেওয়ার কোনো কারণই নেই। বিএনপির গ্রাসরুটে জনবল রয়েছে, তাই না? তাহলে সেই জনবল যদি থেকে থাকে, তার ভোটার যদি থেকে থাকে, তার শক্তি থাকে, তাহলে সে কেন দেবে? এটা তো মানে ছাড় দেওয়ার মানি হচ্ছে সে আত্মহত্যা করা। ঠিক আছে, আমরা দেখি। আমাদের তো ফেব্রুয়ারি মাস চলে এসছে, আর বেশি দিন নাই। দেখা যাক কি হয়। জি, আমার ভাই, আপনারা অনেক সময় দিলেন। আপনার কাছ থেকে সবসময় নতুন নতুন কিছু জানতে চাই। আমি জানি যে আজকের আলোচনাটা ভাইরালও হয়ে যেতে পারে, কারণ আমরা তাই অনেক বিষয় নিয়ে, মানুষ যেটা জানতে চায় সেটা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে। আমি শেষে একটা কথা বলি, সেটি হচ্ছে যে আহ, কথা বলার সময় আমাদের আপনাদের যদি কোনো অংশ ভালো না লাগে, মার্জনার চোখে দেখবেন, এতটুকু। অবশ্যই। শুধু দর্শক, আশা করি আমাদের আজকের আলোচনা ভালো লেগেছে আপনাদের। আমরা আসলে আলোচনা করতে চেয়েছিলাম যে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা। আওয়ামী লীগকে মানুষ চায়? বিশ্ববাসী, বিশ্বের বিভিন্ন দেশ আওয়ামী লীগকে কিভাবে দেখছে? আজকের সংবাদ সম্মেলনটা কেমন গেল? সবকিছু মিলিয়ে আমার ভাই অমর ইসলাম যতটা পেরেছেন উত্তর দিয়েছেন। আপনারা আপনাদের মতো ভাবতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা। আপনাদের প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন, এবং নিরাপদে থাকবেন। এবং চলুন এই ভোটকে বর্জন করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।